নমস্কার। আনপাবলিশড আমাদের সেগমেন্ট আনফিল্টারডে স্বাগত সকলকে। আজকে আমরা জানি ডক্টরস ডে। তো আজকে সেই দিনটাকেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ডাক্তাররা পালন করে থাকেন, এবং আমরা আজকে এসেছি বহরমপুরের, আপনারা সবাই চেনেন, ডক্টর নির্মল কুমার সাহা। ওনার সাথে আজকে আমরা এই দিন নিয়ে এবং বিষয় নিয়ে আজকে একটা আলোচনা দরকার বলে আমাদের মনে হয়, যে ডক্টরস ডের দিন যিনি কিনা অনেক বছর ধরে এই সার্ভিসে আছেন, তো ওনার সাথে আমরা আজকে সেই বিষয়ে একটু আলোচনা করব। নমস্কার, আপনাকে স্বাগত আনপাবলিশডে। তো আজকে ডক্টরস ডে বলে আমরা জানি, তো এই বিষয়ে আপনার আপনি যেহেতু বহু বছর ধরে এই পেশায় আছেন, তা আপনার একটা অভিজ্ঞতা নিশ্চয়ই আছে, সেইটা আমরা এমনি জানতে চাই। আমরা সবাই জানি যে বিধানচন্দ্র রায় একজন প্রবাদ পুরুষ মানুষ, যিনি একটা একাধারে অত্যন্ত বড় দক্ষ চিকিৎসক এবং সেই সঙ্গে একজন দক্ষ প্রশাসক, এবং আমরা বলি পশ্চিমবঙ্গের রূপকার। তার জন্ম এবং মৃত্যুই 1 জুলাই, এবং সেই দিনটাকেই সারা দেশ এই দিনটাকে ডক্টরস ডে হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমরা এই দিনে আলাদা করে ডাক্তাররা নিজের এক জায়গায় বসি, আমাদের ভুল ত্রুটি, আমাদের কিভাবে সংশোধন করতে হবে, কিভাবে কেয়ারটাকে আরো বেটার করা যায়, এই ধরনের সমাজের উন্নতিতে ডাক্তারদের কি ভূমিকা থাকবে সেই নিয়ে আমরা একটু আলোচনা করি, আমাদেরকে কারেকশন করার চেষ্টা করি, এবং তার সঙ্গে একটু সৌহার্দ্য বিনিময় হয়, সবাই আসে, কথা বলি। কিন্তু মূল লক্ষ্যটা থাকে আমাদের চিকিৎসা পরিষেবাটা কত সুন্দর করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এটার উপরে, এবং চিকিৎসাকে কি করে মানুষের কাছে পরিষ্কার করে পৌঁছে দেওয়া যায় সেই ব্যাপারেই কিন্তু বিতর্ক চলছে, এবং স্টারফিল্ড থেকে কারেকশনস, এবং তার জন্য এই সরকার পাল্টে যাওয়ার পর তার নীতি সব কিছু কিন্তু নির্ভর করে রুগীকে আমরা কিভাবে দেখবো সেটার উপরে। ঠিক। আচ্ছা, ভারতবর্ষে আমরা জানি ডক্টরসদের, ভারতবর্ষ বলে না, সারা বিশ্বে ডক্টরসরা আমরা কম্পেয়ার করি ভগবানের, যে তারাই মানুষের প্রাণ বাঁচান। তো আপনার এই যে দীর্ঘ অভিজ্ঞতা ডাক্তারি জীবনের, সেই নিয়ে আপনি আমার কি ধরনের অভিজ্ঞতা আমাদের সাথে এখানে অভিজ্ঞতা ডক্টরস হচ্ছে এমন একটা কমিউনিটি, যে কমিউনিটি মানুষের শুধু দুঃখের সময় পাশে থাকে এবং তার মুখে হাসি পড়তে চেষ্টা করে। এইটা হচ্ছে আসল উদ্দেশ্য ডাক্তারদের। ডাক্তার একটি দুঃখী মানুষের পাশে দাঁড়াবে, তার কষ্টের পাশে দাঁড়াবে, তারপর ডাক্তার যখন তাকে দেখবে এবং তার যে দুঃখগুলো কষ্টগুলোকে লাঘব করবে, এবং রুগীটা সেই অবস্থায় থেকে উন্নত হয়ে সে বাড়ি চলে যাবে। এটা হচ্ছে ডাক্তারদের মূল লক্ষ্য, এবং এটা মরালিটি, এটা প্রিন্সিপালস, এবং এই প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে কিন্তু ডাক্তারিটা হচ্ছে, চিকিৎসা হচ্ছে। কিন্তু এটার মধ্যে যেটা ফ্যালাসি যেগুলা, কারণ আমরা জানি যে চিকিৎসা এবং স্বাস্থ্য এই দুটোই কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হওয়া উচিত, এটা আমার ফিলিংস। এই দুটোই কিন্তু স্টেট রেসপন্সিবিলিটি হবে। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য সব কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হওয়া উচিত, এটা মৌলিক অধিকারের মতো। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যে সরকার যেটা চাইছেন, আমাদের দেশ পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মধ্যে রয়েছে, এই শিক্ষা এবং স্বাস্থ্যটাকে কিন্তু আমাদের রাষ্ট্র বা আমাদের যে যারা পরিচালনা করছেন তারা কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্যটাকে কিন্তু পণ্য হিসাবে ব্যবহার করছেন, এবং সেখানে কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্য থেকে রাষ্ট্র তার দায়িত্ব সরিয়ে নিচ্ছেন এবং প্রাইভেট সেক্টরকে বলছেন যে তোমরা সেটাকে দেখো। কারণ রাষ্ট্র মনে করছে যে শিক্ষা এবং স্বাস্থ্য একটা কারখানার মতো, এবং এই কারখানাতে অনেক লোকের কাজ হবে এবং অনেক মানুষের রুজি রোজগার হবে, এটা প্রোডাক্টিভ ইন্ডাস্ট্রির মতো। এই যে শিক্ষা এবং স্বাস্থ্যকে একটা প্রোডাক্টিভ ইন্ডাস্ট্রির মতো দেখানো হয়েছে বা ভাবা হচ্ছে, এটা কিন্তু মূলত কিন্তু আমাদের যারা সত্যিকারের ওই শিক্ষার জন্য যারা বাচ্চাগুলো আছে বা যারা ডাক্তারি পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছেন তারা, এবং যারা চিকিৎসকের কাছে রোগ মুক্তির জন্য আসছেন তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা কিন্তু এই অ্যাটিচিউডের শিকার। এটা বলতে কোনো অসুবিধা নেই যে এটা অনেক দেশে এখনো যে চিকিৎসায় এবং শিক্ষা রাষ্ট্রের দায়িত্ব, এবং যেখানে রাষ্ট্রের দায়িত্ব থাকে সেখানে গোটা ব্যাপারটা একটা নিয়ন্ত্রিত থাকে। যখন এর মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে যায় তখন কিন্তু এর মধ্যে করাপশনস আসে, বড় বড় মানসিকতা আসে, বিভিন্ন সেক্টর আসে, অনেক বড় বড় শেয়ার মার্কেটের লোকের আসে, বিদেশ থেকে পুঁজি বিনিয়োগ হয়, কারণ পুঁজি এখন সংকটে রয়েছে, পুঁজির বিনিয়োগের জায়গা নেই। সেখানে সারা পৃথিবীর পুঁজিবাদীরা সবাই মিলে তারা ভাবছে যে ভারতবর্ষের মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো পুঁজি বিনিয়োগের জায়গা, এবং তারা পুঁজিটাকে বিনিয়োগ করছেন এবং এখান থেকে মুনাফা নিয়ে বিদেশে চলে যাচ্ছেন। টাকাটা আমাদের সাধারণ মানুষের যাচ্ছে, কিন্তু লাভ হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের। এই সত্যটাকে বুঝতে হবে। তা না তো স্বাস্থ্য করলে ভালো হবে, একটা হাসপাতাল করলে ভালো হবে, ডাক্তার বাড়ালে ভালো হবে, নার্স বাড়ালে ভালো হবে,
এরকম সোজা সাপটা ঘটনাটা নয়, ঘটনাটা কিন্তু অনেক গভীর। এবং এই ইরোশনসটা কিন্তু এটা ন্যাশনাল ইরোশনস, এটা রাষ্ট্রীয় অবক্ষয় এবং এটা ভাবনার ইরোশনস। আমি যেটা বলছি সেটা কি রাষ্ট্রনেতারা জানেন না? তারা জানেন, কিন্তু তারা এই ব্যবস্থাটাকে বাঁচিয়ে রেখেছেন। কারণ আমি আবার বলছি যে কর্মসংস্থান একটা সমস্যা, এবং শিক্ষা এবং স্বাস্থ্যকে যখন কর্মসংস্থানের সঙ্গে জুড়ে দেওয়া হয়, তখন তার যে উপভোক্তা থাকেন, তার যে ভিতরে যারা তারা থাকেন, কাস্টমার থাকেন, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, তাদের কাছ থেকে মুনাফা তুলে নেওয়া হয়। এই ভাবনাটা কিন্তু বড় ভাবনা বলে মনে হচ্ছে আমার। সুতরাং আমি যেভাবে ডাক্তারি করেছি আর এখন যেভাবে ডাক্তারি করা হচ্ছে, তখন আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। আমাদের কাছে মানুষ আসতো, আমরা মিনিমাম ইনভেস্টিগেশন করতাম, খুব অল্প ওষুধ দিতাম, প্রয়োজনে অপারেশন করতাম, কিন্তু বেশিরভাগ মানুষ ভালো হয়ে চলে যেত, কারণ ভালো হয়ে চলে যাওয়ার জায়গাটাই বেশি ছিল। আর এখন এই কর্পোরেটাইজেশনের জন্য প্রচুর ইনভেস্টিগেশন, প্রচুর পরীক্ষা, প্রচুর ওষুধ, প্রচুর অপারেশন এবং প্রচন্ড হাই হাই ইনভেস্টিগেশন। নেট রেজাল্ট হচ্ছে পেশেন্টরা ঘুরছে ঘুরছে এবং রুগীর সংখ্যা বাড়ছে বাড়ছে। এই যে ভিশিয়াস সাইকেল, এটাকে আমরা কখনোই বন্ধ করার দিকে যেতে পারছি না, কারণ আমাদের কিছুটা হয়ে গেছে, আমরা কর্পোরেটের একটা নাটবল্টুর মতো হয়ে গেছি ডাক্তারেরা। আমাদের ডাক্তারদের খুব একটা ভূমিকাই নেই এই গোটা সিস্টেমটার মধ্যে, যে আমি এটা বলবো না এটা এই ইনভেস্টিগেশনটা করা উচিত নয়, কোনো ডাক্তারকে বোঝাবার চেষ্টা করবো এটা করার দরকার নেই, সেখানে নিশ্চিতভাবে বলবে যে না স্যার বই লেখা আছে, এটা না করলে যদি অপারেশন করি রুগীটা মরে গেলে আমাকে কেস করে দেবে। এই যে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, তার ভয়, এবং তারপরে ইন্স্যুরেন্সের একটা কোপ আছে, প্লাস কর্পোরেটের দীর্ঘ নিঃশ্বাস আছে, সব মিলিয়ে ডাক্তাররা কিন্তু ডাক্তার দিবসেও কিন্তু খুব সুখে নেই, এটা বলতে পারি। তারাও কিন্তু একটা চাপের মধ্যেই রয়েছে। আপনার এটার থেকে যে মানে ভারতবর্ষের এখনো প্রচুর মানুষ কিন্তু সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল, এবং আমরা দেখেছি মানে হয়তো বাইরে এইমস জাতীয় অনেক কিছু খুলেছে বা আছে, কিন্তু সেগুলো তো সবাই যেতে পারে না। কিন্তু ডিস্ট্রিক্টের বা মেডিকেল কলেজ যেগুলো রয়েছে সেগুলোতে মানুষ প্রধানত ছুটে যায়, কারণ প্রাইভেট হসপিটাল সবাই অ্যাফোর্ড করতে পারে না। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখি মেডিকেল কলেজগুলোর মানে আগের তুলনায় হয়তো অবস্থা সেই রকম ভাবে ভালো হচ্ছে না। তো মানে এখানে কি এখানে মনে হয়? এখানে মূলত হেলথকে দুটো ভাগে ভাগ করে নিতে হয়, হেলথ অ্যান্ড হেলথ সেক্টর। হেলথ মানে হচ্ছে সরকার মানুষকে এইভাবে এই জিনিসগুলো প্রোভাইড করবে যার জন্য মানুষের স্বাস্থ্য ভালো থাকবে, রোগ হবে না। কি না, তার স্যানিটেশন করবে, তার পানীয় জল করে দেবে, তার বিদ্যুৎ ব্যবস্থা করবে, তার শিক্ষার ব্যবস্থা করবে, রাস্তার ব্যবস্থা করবে, তার উনুন জ্বালাবার জন্য গ্যাসের ব্যবস্থা করে দেবে, যাতে যে যে কারণে অসুখ হয়, কমিউনিকেবল ডিজিজ, এয়ারবর্ন ডিজিজ, ধুমুর থেকে অসুখ, এইগুলো সব আস্তে আস্তে ইমিউনাইজেশনস, মেয়েদের নারী 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 যে জননী সংক্রান্ত যে সমস্যা, বাচ্চাদের সমস্যা, নিউট্রিশন প্রবলেম, এগুলো সব রাষ্ট্র দেখবে। এগুলোকে বলে হেলথ। আর হেলথ কেয়ার হচ্ছে পুরো আলাদা, যখন মানুষের অসুখ করলো তাকে কি কেয়ার করবো, এটা কিন্তু রাষ্ট্র বলে দিয়েছে, এটা আমি সব পারবো না করতে, তোমার প্রাইভেট দেখে নাও, এটা একদম পরিষ্কার। এবং কনজিউমার, তুমি যেমন যেমন পয়সা থাকবে তেমন তেমন কিনবে, এইটা কোনো ভুল নেই। এতে এইটা ভুল করলেই কিন্তু বোঝাটা ভুল হয়ে যাবে। এখন যার যেমন পয়সা আছে সে যেমন কিনবে, তার মানে যার পয়সা আছে সে নিশ্চিতভাবে চেষ্টা করবে খুব ভালো জায়গায় গিয়ে অনেক খরচ করি, যার ইন্স্যুরেন্স করা আছে সে মনে করবে না। এইটা একটা সুযোগের মতো, যে যারা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, কর্পোরেট, এই সুযোগ থেকেই মানুষের কাছে মুনাফাটা তুলছেন এবং মানুষ খুশি হচ্ছেন। যেটা করা দরকার, যেটা হেলথ কেয়ারের যে সিস্টেমটা হওয়া উচিত, সেটা তিনটে সেগমেন্টে ভাগ করতে হবে হেলথ সেক্টরটাকে। একটা হচ্ছে প্রাইমারি, একদম গ্রামের মধ্যে কি কেয়ার দেওয়া যাবে। সব অসুখের জন্য তো কলকাতা যাওয়া দরকার হবে না, সর্দি কাশি জ্বর জ্বালা, মেজরিটি কমিউনিকেবল ডিজিজ যে আছে, মেজরিটি ছোট কাছে কেটে যাওয়া আছে, এইগুলো ফোড়া, যাদের ছোট ছোট অপারেশন, এগুলো সব কিন্তু গ্রামের মধ্যেই করতে হবে, যেটা মানে টার্সিয়ারি জায়গা, সেখানেই রাখতে হবে। এবং সেখানে ডাক্তার থাকবে, ছোট ছোট নার্সিংও থাকতে পারে, কিন্তু ইজ এ ভেরি চিপ, অল্প পয়সায় এবং মানুষ পাবে। তাহলে মানুষের বেশিরভাগ মানুষ ওখানে স্ক্রিনিং হয়ে যাবে, আটকে যাবে, তাহলে সব মানুষ ছুটে বেশিতে আসবে না। তারপরে হচ্ছে মিডল ক্লাস একটা, এটা ডিস্ট্রিক্ট ব্লক লেভেলে, এগুলো কি হবে, এগুলো এমন একটা এমন এমন নার্সিংহোম তৈরি করবে, সেটা কলকাতার মতো অত ভারী নার্সিংহোম করার দরকার নেই। সেখানে নার্সিংহোমগুলো এমন হবে যেখানে মিডল স্ট্যান্ডার্ড যে রুগীগুলো আছে তাদেরকে কেয়ার করবে, গলব্লাডার, হালকা ক্যান্সার সার্জারি, সিজারিয়ান সেকশন, যেগুলো করা সম্ভব। এবার এরা যারা পারবে না, সেইটা টার্সিয়ারি কেয়ারে একটা রাষ্ট্রের কাছে যাবে বা বিভিন্ন কেয়ার থাকবে, যেমন এমন কল্যাণীতে এইমস হয়েছে, যেমন রায়গঞ্জে এইমস হবে, কিন্তু শিলিগুড়িতে এইমস হবে, এরকম টার্সিয়ারি কেয়ার থাকবে, সেইখানে ওই পেশেন্টগুলো যাবে যারা এদের থ্রু দিয়ে গেল, এবং যারা যেখানে আছে সেই কেয়ারগুলো তাদেরকে দিতে হবে। সরকারি ব্যবস্থা বেসরকারি ব্যবস্থা দিতে হবে। তারা সরকারি ব্যবস্থা এরকম হচ্ছে যে তারা যে কোনো মানুষকেই মনে করছে একটা মাথায় চোট লাগলো, সমস্যায় বললো যে এক্ষুনি হেড ইঞ্জুরি হয়েছে, এক্ষুনি কলকাতা নিয়ে ব্রেন সার্জারি করতে হবে, বলে তাকে ডিসঅর্ডার করে দিচ্ছে।
মানে আমার ঘাট থেকে নামিয়ে দিচ্ছি। হাসপাতালে তো কোনো কাজ করলেও পয়সা পাবে, না করলেও পয়সা পাবে, সুতরাং এটাকে আমি ছেড়ে দিলে আমার ঝামেলা মিটে যায়। ফলে এই যে ডিশোল্ডার করা, এটা ডাক্তারদের কাছে একদমই কাম্য নয়। কারণ ডাক্তারদের উচিত তারা যতক্ষণ পারবে ততক্ষণ তার মতো করে সে পরিষেবা দেবে, এবং তখন এবং পেশেন্টের সঙ্গে ট্রান্সপারেন্ট থাকবে যে দেখো এটা আছে, এই হতে পারে। কারণ একটা হেড ইঞ্জুরি পেশেন্টকে যদি কলকাতায় 200 কিলোমিটার যেতে হয়, যেতে যেতে তার মাথায় যা নাড়াচাড়া পড়বে তাতে তার হেড ইঞ্জুরি খারাপ হয়ে যাবে, এবং যে পেশেন্ট বেঁচে যাওয়ার কথা ছিল বহরমপুরে, সে কলকাতায় যেতে মরে যাবে। এই সত্যটা বুঝতে হবে, বোঝানো যায় না, কিছুতেই বোঝানো যাবে না যে দেখো এটা সত্য। তুমি যে পেশেন্টটাকে এক্ষুনি দেখছো সে তো ছাদের নিচে আছে, সে তো কেয়ারে আছে, তুমি এক্ষুনি ওকে ছেড়ে না দিয়ে রাস্তার মধ্যে কোনো কেয়ার পাবে না, তুমি ওকে রাখো, 24 ঘন্টা দেখো। হাইপার অ্যাকুট ফেজে তুমি পাঠিও না, কারণ হাইপার অ্যাকুট ফেজে বাঁচাতে গেলে যে স্ট্রাকচার এখানে না থাকবে, সে যেতে যেতে কিন্তু হাইপার অ্যাকুট ফেজটা ডেতে চলে যাবে। এই সত্যটা যদি বোঝাতে পারি, তিনটে ভাগ করতে পারি, একদম টার্সিয়ারি কেয়ারে সাধারণ অসুখগুলো চিকিৎসা হবে, সাধারণ অপারেশন হবে, মিডল সেক্টরে একটা মিডল ক্লাস অপারেশন হবে, মিডল সেক্টরে থাকবে, উপরে থাকবে, এর মধ্যে কর্পোরেট থাকতে পারে, এবং মানুষের যারা ইচ্ছা হবে না আমি এই নোংরা জায়গায় থাকবো না, বেড কম বেশি পয়সা করবে, কিন্তু এই অ্যাভেলেবিলিটি কেন, এই চিকিৎসার অ্যাভেলেবিলিটি থাকা দরকার। এটা না হলে কিন্তু মানুষ কিন্তু খুব কষ্ট পাবে, এটা বলবো। আরও দিন যাবে এবং গ্রামে গ্রামে টার্সিয়ারি কর্পোরেট ঢুকে যাবে, কর্পোরেট হাসপাতাল তৈরি হবে, বড় বড় বিল্ডিং তৈরি হবে, বড় ইনভেস্টিগেশন তৈরি হবে। মানুষ সাধারণ অসুখ করলেই মানুষের খুব অসুস্থ, মানে অর্থনৈতিক দিক থেকে অসুবিধা হয় বলেই মনে হয়। আপনার কি মনে হয় যে মানুষের মধ্যে একটা প্রবণতা এরকম তৈরি হয়েছে যে আমি সরকারি হসপিটালে গেলে হয়তো আমাকে মানে সেখানে আমি সেই চিকিৎসাটা সেই রকম পাবো না, ওই জন্য আমাকে মানে সেক্ষেত্রে কি ডাক্তাররা ইয়ে হয়ে যাচ্ছে যে আমি ট্রান্সফার করে দিই বড় জায়গায়? এখানে খুব এরকম? এটা সূক্ষ্ম মনস্তত্ত্বের দিক আছে। মানুষ কিন্তু ডাক্তারকে কখনোই বন্ধু দেখছে না, বন্ধু ভাবছে না। আগে ডাক্তারকে মানুষ বলতো নাম ধরে ডাকতো, বোচা ডাক্তার, কালু ডাক্তার, ঝালু ডাক্তার, নাম ধরে ডাকার পিছনে একটা অদ্ভুত সাইকোলজি ছিল। এবং বাড়ির সবাই, বাড়ির যে দাদু সেও বলে বোচা ডাক্তার, বাড়ির যে সব থেকে নাতি সেও বলে বোচা ডাক্তার। এই যে একটা সম্পর্কের একটা মেলবন্ধন, একটা সুন্দর ভাবনা, সেটা ভেঙে গেছে যখন ডক্টর নির্মল শাহ, ডক্টর চ্যাটার্জি, ডক্টর এই করতে শুরু করেছে। কারণ তখন কিন্তু দূরত্ব বেড়ে গেছে নামের সঙ্গে সঙ্গে। এখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আমার সঙ্গে পেশেন্টের সম্পর্কের জায়গাটা গন্ডগোল হয়ে আছে। ফলে যখন পেশেন্টটা হাসপাতালে আসছে, পেশেন্টটা জেনেই আসছে যে এই লোকটা আমাকে ঠিকমতো দেখবে না এবং ঠিক ওষুধ চিকিৎসা দেবে না, আমাকে ঠকাবে। একটা গ্রিভেন্স আগে থেকে শুরু হয়ে যাচ্ছে মনস্তত্ত্বের দিক থেকে। আবার সে যখন এখানে পছন্দ হচ্ছে, মানে কর্পোরেটে যাচ্ছে, কর্পোরেট মনে করছে এই লোকটা আমাকে চিকিৎসা দিক না দিক প্রচুর টাকা আমাকে ঠকিয়ে নেবে। ফলে সেখানেও একটা অবিশ্বাসের জায়গা হচ্ছে। এই বৃহত্তর অবিশ্বাসের জায়গাটা পেশেন্ট ডক্টরের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে এবং সবসময়ের জন্য একটা টান টান উত্তেজনার মতো আছে। আর যেহেতু হেলথটা একটা সামগ্রিক সমস্যা নয়, মানে যখন আমার বাড়ি থেকে অসুস্থ হচ্ছে তখন আমি আমার বাড়ির লোকটাকে নিয়ে ভাবছি, তখন ভাবছি না ওর পাশের বাড়ির লোকটা অসুস্থ হলে কি করবে, আমি ভাবছি আমার পেশেন্টটাকে কিভাবে বাঁচিয়ে নিয়ে বাড়িতে ফেরা যায়। এবং তারপরে যা ঠকলাম ভালো হলো, আমি বললাম বাবা আর দরকার নেই। কিন্তু সামগ্রিকভাবে যেমন একটা শিক্ষাক্ষেত্রে অব্যবস্থা, বা একটা রাস্তার অবস্থা, বিদ্যুতের অবস্থা, বা একটা অর্থনৈতিক অবস্থা, চাকরির অবস্থা, এখানে সমস্ত লোক এক জায়গায় দাঁড়িয়ে রাস্তায় বোধ অবরোধ করেন, আন্দোলন করেন, কিন্তু এখানে স্বাস্থ্য নিয়ে সেইভাবে কোনোদিন কোনো আন্দোলন বা কোনো রাজনৈতিক দল এটা নিয়ে ভাবেইনি। স্বাস্থ্য নিয়ে একটা বৃহত্তর আন্দোলন করা উচিত এবং স্বাস্থ্যের পরিষ্কার দিকটাকে উন্মোচন করা উচিত, এটা কেউ করেননি। এটা আমাদের দুঃখের দিক যে রুগীর পক্ষে কেউ নেই। যখন মানুষটা রুগী হয়ে যায় তখন সেই কক হয়ে যাচ্ছে, তার পরিবারের যে প্রিয়জন কটা আছে তারাই তাকে ভাবছে, বাকি সামগ্রিকভাবে সমগ্র সমাজ তার জন্য ভাববে, তার জন্য কি উত্তরণের রাস্তা আছে সেটা দেখানোর মতো রাস্তা কেউ এখনো খুঁজে পায়নি। এবং সব থেকে বড় রাজনৈতিক লোকেরাও এটা নিয়ে খুব একটা গভীরভাবে ভাবেন না। শুধু তারা মনে করেন কিছু ফিজিক্যাল জিনিস, বাড়ি ঘর, মেশিন পত্র, এই কার্ডিয়াক কেয়ার, নিউরোসার্জারি, এগুলো বলেন, সেগুলো আদৌ কতটা চলে বা চলে না সেটা কেউ দেখতেই যায় না। নামে বড় হয়, বাড়িগুলো বড় হয়, কিন্তু ভিতরে কি কাজ হচ্ছে সেইভাবে কোনো স্ট্যান্ডার্ডেশন নেই। তো কি মনে হয় মানে এই জায়গাটার সমাধান কিভাবে হতে পারে? এটা আমার মনে হয় যতক্ষণ না পর্যন্ত এটা ভাবছি যে এইটা যখন কোনো একটা ব্যবসা হয়, এটা কিন্তু সমস্যাটা কিন্তু সেই পুঁজিবাদী ব্যবস্থার সমস্যা, এটা বলে দিন। আর আমি তো এক্ষুনি বললাম পুঁজিবাদী সংস্থা ভেঙে দাও, চুড়ে দাও বলে হবে না, পুঁজি ব্যবস্থা থাকবে এর মধ্যেও। কারণ আমি তো বললাম কোনো জায়গায় কোনো লাভজনক জায়গা নেই। আপনি কোনো হেভি, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই মুহূর্তে যত পুঁজি বিনিয়োগ হচ্ছে এবং যত লাভ হচ্ছে সেটা শুধুমাত্র হেলথ অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে। প্রচুর, যে রিয়েল এস্টেট বলুন বা যেটা ইন্ডাস্ট্রিয়াল জায়গায় বলুন, সেখানে যা হয় তার ডাবল ইনকাম হচ্ছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড হেলথ সেক্টরে। তা কেন হেলথ সেক্টরের মানুষ পুঁজিবাদীরা বিনিয়োগ করবে না? সেটা বুঝতে পারছে এখানে আমি বিনিয়োগ করলে আমার লাভ আছে। ইন্স্যুরেন্স কোম্পানি বুঝতে পারছে আমার এখানে
ইন্স্যুরেন্স কোম্পানি হেলথ নিয়ে ইন্স্যুরেন্স রাখলে আমার লাভ হবে, এবং লাভের কথাটা তো সব থেকে বড় কথা এখানে। আর তারপরে কর্মসংস্থান তৈরি হচ্ছে। এই কর্মসংস্থানের জন্য গভর্নমেন্ট সেক্টরটা থামতে পারছে না। গভর্নমেন্ট সেক্টর বলছে না, ঠিক কর্মসংস্থান তৈরি করছে তো করুক না, অসুবিধা কি আছে, চাকরি পাচ্ছে তো, লোকে তো খাচ্ছে, কিন্তু খাচ্ছে ইন লিউ অফ পেশেন্টস, ইন লিউ অফ স্টুডেন্টস। এইটা এইটা কি সাংঘাতিক। এটা বোঝানোর মতো বুদ্ধি আমার নেই, এটা বোঝানোর মতো রাজনীতিবিদদের বোঝানোর মতো ক্ষমতাও আমার নেই, আমার লিমিটেশনস আছে। কিন্তু আমি এই কথাটা চিকিৎসা করতে গিয়ে এই সত্যটা আমি বুঝেছি, এবং এই সত্যটা আমি পড়াশোনা করে বুঝেছি, এবং যেটা বুঝেছি সেটাকে পাল্টাবার কি রাস্তা আছে, আশু রাস্তা আছে কি জানি না, তবে ব্যবস্থার আমূল পরিবর্তন হবে, অ্যাটিটিউডের আমূল পরিবর্তন না হলে এটা কোনোদিন ঠিক হবে না। বর্তমান সময়ে দাঁড়িয়ে মানে আমাদের ভারতের ওয়েস্ট বেঙ্গল বলুন, আমি যদি ভারতেরও ছেড়ে দিলাম, যদি আমি আমাদের স্টেটে চলে আসি, ওয়েস্ট বেঙ্গলের যে স্বাস্থ্য ব্যবস্থা, এবার নতুন সরকার এসেছে, এতদিন অন্য একটা সরকার ছিল, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার দিকে আমিও খুব একটা এইদিকে দেখলাম না সেরকম ভাবে কিছু অ্যানাউন্সমেন্ট বা কিছু ইয়ে হয়েছে। একমাত্র ওই যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, আয়ুষ্মান ভারতের স্কিমটা দেখলাম, কিন্তু ওভারঅল হেলথ সেক্টরে মানে এটা হয়ে গেল না, আমি ইন্স্যুরেন্স দিলাম মানে তার কাছে আমি অন্য অপশন খুলে দিলাম, কিন্তু আমি সরকারি যে জিনিসগুলো আছে এটা সেগুলো এটা বেসিক্যালি সরকারের যেটা উদ্দেশ্য হওয়া উচিত, সেটা যে অবজেক্টিভ, সেটা যে রোগীর সংখ্যা কমাতে হবে। রোগীর সংখ্যা বেড়ে যাবে, আর তোমার যেমন যদি পপুলেশন কন্ট্রোল করতে হয়, আমাকে ডেফিনেটলি পপুলেশন কন্ট্রোল করার ব্যবস্থা রাখতে হবে। প্রচুর মানুষ হয়ে গেল, তাহলে তো মানুষের উপর দিয়ে হাঁটবে, রাস্তাঘাটে হাঁটা যাবে না। সুতরাং রোগীর সংখ্যা যদি কমানো না যায়, তাহলে এই সমস্যাটা মিটবে না। আর সত্যি কথা বলছি যে এই মুহূর্তে যে অসুখগুলো প্রবণতা আছে, যে অসুখগুলো হচ্ছে, তাকে বলে মেটাবলিক ডিসঅর্ডার। সেটা কিন্তু খুব বিরাট কঠিন ভয়ঙ্কর কিছু নয়, এটা প্রিভেন্টেবল। কিন্তু আমাদের এই প্রবণতা নেই। আমরা চাই রুগী বাড়ুক, সবাই চাই রুগী বাড়ুক। রুগীর মধ্যে 80% রুগীর, সত্যি কথা বলছি, আইদার মেটাবলিক ডিসঅর্ডার, অথবা সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, অথবা সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার। এগুলো সব কিন্তু হচ্ছে বেশি খাওয়া, কম পরিশ্রম করা, লাইফস্টাইল প্রবলেম, এক্সারসাইজ না করা, এবং তার সঙ্গে মানসিক যে রোগগুলো, সেগুলো হচ্ছে রিলেশনশিপের রোগ, হাজব্যান্ড ওয়াইফ সবার রিলেশনশিপ ইন ক্রাইসিস। আর থার্ড হচ্ছে মিডিয়ার মধ্যে বা নেটের মধ্যে যে অ্যাডিকশনস, এবং যেগুলো মদ খাওয়া, বাইক খাওয়া, এইসব থেকে এইগুলো, এই তিনটে মেইন সেগমেন্ট অফ ডিজিজ এই মুহূর্তে: মেটাবলিক ডিসঅর্ডার, সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার এন্ড সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার। এই তিনটে প্রিভেন্টেবল। আমি যদি এই নেট ব্যাপারটাকে আটকাতে পারি কোনোভাবে, যে নেটে এমন কিছু দেওয়া হবে না, যেটা এটা করতে করা যায়, রাষ্ট্রভাবে করা যায়, ফেসবুক বন্ধ করে তো বলছি না, এই ধরনের পোস্ট হলে সেটা ডিলিট করে দিতে হবে, যারা করবেন তারা ডিলিট করে দেবে। এইরকম কিছু নিয়ন্ত্রণ রাখতে হবে। একটা সময় চায়নাতে মানুষকে কোষাগার থেকে আফিং দেওয়া হতো, কেন না বলতো আফিং খেয়ে ঘুমো, জেগে উঠতে হবে না, জেগে উঠে বিপ্লব হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, সুতরাং জেগে উঠতে হওয়ার দরকার নেই। আর এখনো এই মাঝে সিনেমা, টিভি, এখন এই মিডিয়া, নেটের মাধ্যমে মানুষের শরীরে যে বিষ ঢুকে যাচ্ছে, বাচ্চাদের মধ্যে মনের মধ্যে যে বিষ ঢুকে যাচ্ছে, তাদের পরবর্তী প্রজন্মে যে খুব সুন্দর একটা বিরাট একটা কিছু উন্মেষ হবে বলে আমার খুব ধারণা নেই। বরঞ্চ তারা আরো অবনমন হবে, তাদের আরো অধঃপতন হবে, এবং তারা মানসিকভাবে আরো অসুস্থ হবে, এবং তারা খুন করবে, আত্মহত্যা করবে, বা এক্সট্রিম ডিসিশন নেবে তারা, এবং এটা কেউ আটকাতে পারবে না, কারণ এটাকে আমরা এনজয় করছি বলে। এটার ব্যাপারে কথা বলছি না, কিন্তু এটার সঙ্গে পেশেন্টের ডাইরেক্টলি রিলেশন আছে। নাম্বার অফ পেশেন্টের, সাইকিয়াট্রি পেশেন্ট কত বেড়ে গেছে আপনারা ভাবতে পারবেন না। সুতরাং এই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে হেলথ এটা একটা সার্বিক সমস্যা। শুধু বিক্ষিপ্ত একটা চিকিৎসা, হেলথ কেয়ার নিয়ে কথা বললে পুরো কথা বলা হবে না। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে হেলথটাকে কিন্তু সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে পরিচ্ছন্ন করে বলা উচিত, কি সমস্যা, কিভাবে তার প্রতিরোধ করা যায়, এবং প্রিভেন্টিভ হেলথ বা যেটাকে আমি হেলথ বলছি সেটার স্ট্রেনথেন করলে হেলথ কেয়ারটা কমে যাবে। হেলথ কেয়ার কমলেই যা ডাক্তার আছেন, যে পরিষেবা আছে, তাতে কিন্তু স্বচ্ছভাবে যদি ডাক্তারি করি, যদি আমি ব্যবসায়িক অ্যাটিটিউড না রাখি, তাহলে মনে হয় সুদিন আসতে বাধ্য। আচ্ছা, সর্বশেষ যেটা হবে, এক্ষুনি বললেন যে আমাদের যে এখনকার টাইমের রোগগুলো সেগুলো সব প্রিভেন্টেবল, মানে আসার আগে ওগুলোকে প্রতিরোধ করা যায়। তাহলে এতদিনের আপনার অভিজ্ঞ ডাক্তার হিসেবে মানে আমাদের যে দর্শক আছে তাদেরকে আপনি মানে কি সাজেশন করবেন যে তাতে করে যাদের তাদের ডাক্তারের ভিজিটটা কম হয় এবং তারা নিজেরাই নিজেদের এটা আমি নিজে বলতে পারি, দেহ আর মন দুটো কিন্তু একসঙ্গে আছে। কখন মনটা খারাপ হয়ে যাওয়ার জন্য দেহটা খারাপ হচ্ছে, কোন দেহটা খারাপ হয়ে যাওয়ার জন্য মনটা খারাপ হয়ে যাচ্ছে, আমরা বুঝতেও পারি না।
এবং এই মুহূর্তে 40% পেশেন্ট কিন্তু মনের জন্য দেহের রোগে কষ্ট পান, এবং এই জন্য মন ভালো করার যে উপায় সেগুলো আপনাকে করতে হবে। বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি থাকতে হবে, গান বাজনা, নাটক, কবিতা লেখা, গল্পের বই পড়া, এবং যেখানে মনের বিকাশ হয়, কল্পনার বিকাশ হয়, স্বপ্ন দেখে মানুষ, সেগুলো করতে হবে। বাচ্চাদের সেভাবে মানুষ করতে হবে। তাছাড়া আমি বললাম যে মেটাবলিক ডিসঅর্ডার যেটা বললাম, সেটা হচ্ছে যে আপনাকে খাদ্যের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে, কোন ধরনের খাবার খাবেন না খাবেন, এবং যা খাবেন দ্যাট ইজ অল ক্যালোরিজ, সেগুলোকে বার্ন করতে হবে। আপনাকে পরিশ্রম করে এক্সারসাইজ করে সেগুলোকে খরচ করতে হবে। আপনি খরচ করবেন না, বসে বসে খাবেন, তাহলে আপনার জীবনটা কিন্তু এক্স্যাক্টলি পোলট্রি মুরগির জীবন হয়ে যাবে। পোলট্রি মুরগিরা বসে থাকে আর খাওয়া দাওয়া করে এবং মোটা মোটা হয়ে যায়, তার অনেক রোগ হয়, আপনাদের সেরকম হয়ে যাবে। সুতরাং নিজেকে পোলট্রি মুরগির অবস্থান থেকে সরিয়ে নিয়ে আসুন, আপনি নিজে চলাচল করুন, নিজের কাজ নিজে করুন। যেমন আমি সাধারণভাবে বলছি, ধরুন আমরা মোটরসাইকেল চালাই, আমরা সাইকেল চালাতে অভ্যস্ত, কি ধরুন আমরা প্রত্যেক বাড়িতে লিফট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, লিফটে সিঁড়ি দিয়ে হাঁটলাম, শুধু এইটুকু পরিবর্তন করুন। ধরুন সিগারেট খান, কি অ্যাডিকশন করুন। আরেকটা বলছি, ধরুন মিথ্যা কথা বলবো না, শুধু এই সমস্যাটা, মিথ্যা কথা, আজ থেকে মিথ্যা তো বলবো না। আপনি দেখবেন অনেক সম্পর্কের সংকট কেটে যাবে, এই মিথ্যা থেকে অনেক সম্পর্ক হয়। সুতরাং কি করতে হবে না করতে হবে তো বৃহত্তর বলার কথা রয়েছে। আমি যেগুলো বললাম, গাছ লাগান, প্রকৃতির সঙ্গে থাকুন, এবং ইকিবোনা বলে একটা জায়গা আছে, যারা জাপানের একটা দ্বীপ আছে যেখানে রোগী নেই, অনেক মানুষ বাঁচে, তারা কিন্তু এই নিয়েই বাঁচে। তারা কিন্তু গাছ লাগায়, প্রকৃতির সঙ্গে কাটায়, ক্রিয়েটিভিটি তাদের থাকে, তারা সবসময় হাসে, সবসময় কথা বলে, রাস্তা দেখালে কথা বলে। এই ইকিবোনা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন আপনার রোগ কমাতে গেলে কি করতে হয়। এটাই আমার মনে হয় সাজেশন। ঠিক আছে, কথা হলো ডাক্তারবাবুর সাথে এবং আমরা আজকে শুনলাম ওনার থেকে অনেক কিছুই, এবং যেটা আমরা জানলাম যে স্বাস্থ্য ব্যবস্থায় আমাদেরকে কি মানে আমাদের যেটা গুরুত্ব দেওয়ার দরকার, পেশেন্টদের ভাবা উচিত এবং আমাদের নিজেদের জীবনধারায় কিছু পরিবর্তন করা উচিত, যেটা কিন্তু যাতে করে আমাদের হেলথ কেয়ারের আমাদের হসপিটালে যাওয়ার প্রবণতা কমে। ধন্যবাদ ডাক্তারবাবু অনেক। হ্যাঁ, নমস্কার। আজকের দিনে ভালো